আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের প্রিপারেশন চিংড়ি মাছের মালাইকারি। তো এই মালাইকারিটা আমি দেখাবো পুরো চিংড়িটা কিভাবে তৈরি করতে হয়, মানে পরিষ্কার করতে হয়, রান্না করার জন্য প্রস্তুত করতে হয়, সেই থেকে সম্পূর্ণ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি যারা নতুন রাঁধুনি আমার মতো তারা নিশ্চয় এটা দেখে উপকৃত হবেন। এবং খুব সহজে এই রেসিপিটা আমি তৈরি করেছি এবং হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা একদম রেস্টুরেন্ট স্টাইলের। তো আসুন আমরা দেখি কি করে মাছ পরিষ্কার করতে হয় এবং কিভাবে রান্না করতে হয়। তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ ভয় পেয়ে যাবেন না, কারণ এটা হচ্ছে পরিত্যক্ত জায়গায় মাছটা কোটা হচ্ছে। তো এই মাছটা বড় মাছ, আমি এর ঠ্যাং কিছু রাখবো না, সব ফেলে দেব। আপনাদের যদি বড় বড় সুর বা পা রাখার দরকার থাকে আপনারা রাখবেন, কিন্তু এগুলো আমি করব। আমি এগুলো সাধারণত ছুরি দিয়ে করতে হয়। তো আমি আপনাদের সুবিধার্থে, সবাই তো ছুরি দিয়ে অভ্যস্ত না, তাই জন্য বটি দিয়ে দেখাচ্ছি। পেছন দিকের ওই করাতের মতন সুরটা কেটে এবার চোখ সহ আমি উপর থেকে কেটে ফেলবো, কারণ আমাদের বাড়িতে কেউ ওই সামনের সুর এগুলো পছন্দ করে না। তা এই জন্য চোখ সহ উপর থেকে আমি খুব সুন্দর করে সম্পূর্ণটা কেটে ফেলবো। তারপরে ওই যে করাতের মতন যে সুরটা, শক্ত সুর, এটা দিয়ে ভেতরে খুঁচা দিয়ে ওর মধ্যে একটা ময়লার থলি থাকে, পাকস্থলীর সম্ভবত ওইটা চিংড়ি মাছের, তো ওইটা বের করে কেটে ফেলবো। এবার আমি দেখাবো যেটা এর ছোট ছোট পাগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন, এটা ফেলে দিয়ে আবার রাখা কোনো ব্যাপার না। এর যে শির দ্বারা কি করে বের করতে হয় এটা আমি এবার দেখাবো। এটা বের করতে গেলে বটি দিয়ে করা যাবে না, একটু ছুরির প্রয়োজন হবে বা কাঁচির প্রয়োজন হবে। আমি এখানে কাঁচি ব্যবহার করছি। ঠিক পেছনের মাছ বরাবর সম্পূর্ণটা আমি এভাবে চিড়ে ফেলবো একদম লেজ পর্যন্ত। এই লেজ পর্যন্ত কেটে ফেলার পরে ভেতরে হাত দিলে অনেক সময় সাদা অথবা কালো দুই রকমই দেখা যায়। এই সুতার মতন একটা চিকন শির দ্বারা থাকে, এটা বের করে ফেললেই হয়ে গেল। এটা থাকলে কিন্তু মাছটা খেতে বালি বালি লাগে এবং আমার যতদূর জানা এটা খাওয়া ঠিক না। তো এভাবে টান দিয়ে যতখানি সম্ভব একদম হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। আর পুরো খোলসটা ফেলে দিলে কিন্তু এই মাছের যে ফিগারটা, স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আরও একটি মাছ দেখাচ্ছি। ঠিক মাঝখান থেকে কেটে ঠিক মাঝে এরকম হাত দিলেই পাওয়া যাবে মোটা সুতোর মতন একটা লম্বা ময়লা, হাত দিয়ে টান দিয়ে নিলেই বের হয়ে আসবে। তো এভাবে করে আমি সবগুলো মাছের ময়লা বের করে নেব। আমার এখানে অনেকগুলো মাছ ছিল, আমি সবগুলোই ক্লিয়ার করে নিয়েছি। সেখান থেকে কয়েকটা মাছ আমি রান্না করছি। তার জন্য এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি এখানে কয়েকটি মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোতে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া সমান পরিমাণে অল্প করে নিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করব। একটা পিরিজে প্রথমে আমি লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দেব এবং মাছের মাথা, পেছন দিকের পিঠে যেখানে চিড়েছি তার ভেতরে এবং মাছের বুকের দিকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটা মিনিমাম আধা ঘন্টা আমাদেরকে রেস্টে রাখতে হবে। এভাবে ম্যারিনেট করলে মাছের মধ্যে একটা টেস্ট যাবে এবং মাছটা রান্না করার পরেও খুব টেস্টি হবে।
এই মেরিনেশনটা করার পরে আমরা একটি মশলা তৈরি করব। প্রথমে একটি জারে আমরা দিয়ে দেব জিরা, কাঁচা ঝাল, কিশমিশ, কাজু বাদাম। এরপরে দিয়ে দেব নারকেল হাফ কাপ। এরপরে দিয়ে দেব 4-5টা পেঁয়াজ, রসুন আর কাঁচা সরিষার তেল এবং দিয়ে দেব গুঁড়া দুধ। আমি যেহেতু টক দইটা এক্সট্রা ব্যবহার করছি না, তাই আমি গুঁড়া দুধ এবং এর সাথে লেবুর রস একসাথে করে ব্যবহার করব। আমি একটু একটু করে বারবার ব্লেন্ড না করে আমি একবারেই মাছের জন্য যে মশলাটার দরকার টোটালটা আমি একবারে মিক্সিতে পুরো পেস্ট করে নেব। আর যেহেতু আমার ঘরে নারকেলটা অল্প ছিল, সেহেতু আমি এটা একসাথে পেস্ট করে এমন করে নিয়েছি যে এটার থেকে দুধ তো বের হবে আর হচ্ছে এটা পুরো পেস্ট হয়ে যাবে, ছাবা ছাবা থাকবে না, এর সাথে মিশে যাবে। ঠিক সেভাবে করেই আমি দিয়েছি। তো কিছুটা পেঁয়াজ দেওয়ার পরে যেটুকু বাকি ছিল ধরছিল না সেটুকু আমি পরে দিয়ে আবার খুব ভালো করে একটা স্মুদি পেস্ট, ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হবে। আমি লাস্টের দিকে দিয়েছি সরিষার তেল। আর বলতে একটু ভুলে গেছি, এর মধ্যে আমি পোস্ত দানা ব্যবহার করেছি। একবার এর মধ্যে সব কিছু দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমি একবারেই করে নিলাম, বারবার একটু একটু করে না করে। তো এটা চিংড়ির মালাইকারি, যেহেতু এখানে মালাই বা দুধের পরিমাণটা বেশি থাকবে সেটা মাথায় রাখতে হবে। এখানে চিংড়ির কোরমাও বলা যেতে পারে, তো এটাকে কোরমা না বলে মালাইকারি বলা হয়, শুনতে ভালো শোনা যায়। তো এভাবে করে আমার মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম লাস্টে যে আমি তেল দিয়ে আরেকবার আমি গ্রাইন্ড করে নিব। এই মশলার পেস্টটা যখন আমার হয়ে যাবে তখন আমরা চলে যাব রান্নার প্রসেসে, এবং তখনই মশলাটা ঘন সুন্দর করে পেস্ট হয়েছে এটা বুঝবেন তখন যখন দেখবেন যে মশলাটা ফুল গ্রাইন্ড হয়ে গেলে, পেস্ট হয়ে গেলে জারটা কিন্তু আর ঘুরবে না। এবার আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি যে কটা ধরে একবারে। দেওয়ার পরে টোটাল এপাশ এবং ওপাশ দুপাশ মিলে 1 মিনিটের বেশি মাছটা ভাজা যাবে না। মাছের কালার চলে আসলে তৎক্ষণাৎ তুলে নিতে হবে, কারণ মাছের ভেতরের যদি বেশি কুক হয়ে যায় তাহলে মাছটা খেতে রাবারের মতো লাগবে। এবং এখানে টেনশনের কোনো কারণ নেই, এটা তো রান্না করা হবে, ভেতর এবং মাছের মাথার ভেতর উভয় দিকে কুক হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবার ওই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দেব, দিয়ে একটু ভেজে এই মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আদা বাটাটা করা ছিল বলে আমি আদাটা দেইনি, আমি আদা বাটা দিয়ে খানিক কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ দেব পরিমাণ মতন, স্বাদ মতন, এবং দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা ঝালের গুঁড়ো এখানে বাটা আমার দেওয়া আছে, হালকা একটা কালারের জন্য আমি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিলাম এবং একটু চিনি ব্যবহার করলাম একটু টেস্টের জন্য। মালাইকারি তো ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টিও থাকতে হয়। তো যদি আপনাদের কাছে অপছন্দ মনে হয় চিনিটা আপনারা স্কিপ করে নেবেন। এভাবে করে আমি পুরো জিনিসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, একটু এক্সট্রা টেস্টের জন্য। আমি আশা করছি আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি এগুলো আপনাদের হাতের কাছে, এবং যখন তখন যে কোনো মুহূর্তে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এবং রান্নার স্টাইলটাও এতটা সিম্পল যে আপনারা মন চাইলেই করতে পারবেন। বারবার বাটা ঘষা বিভিন্ন রকম একসাথে করে দেওয়ার দরকার আছে, বারবার না দিলে এভাবে করে নিলে হয়ে যায়। এবার মশলা কষিয়ে পানিটার ঝোলের পানি দিয়ে
টকবক করে ফুটে উঠলে মাছটা আমি দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। ভালো করে নাড়াচাড়া করে আমি আবার খুব সুন্দর করে রান্নাটা করে নেব। তো এটার ঝোলটা একটু টেনে আসবে, মাখা মাখা হবে। বুঝতেই পারছেন যে মালাইকারি, মালাইটা কতটুকু থাকবে, গ্রেভিটা কতটুকু থাকবে। সেটা অনেক ঝোল না, আবার একদম গা মাখাও না, একটু হালকা গ্রেভি হবে। একদম রান্নার শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলা ব্যবহার করব। আপনারা চাইলে ঘি মাখন দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার আছে। নারকেল দুধে চিংড়ি মাছ আর গরম মশলা, এটার যে টেস্ট আছে, এতে করে আমার মনে হয় যে ঘিটা না দেওয়াই ভালো। হয়ে গেল আমার রান্না। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি সহজ মনে হয়, ভালো মনে হয়, তবে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আর দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন। আর বাসায় এভাবে করে যদি কখনো করে থাকেন আর আমার রেসিপি যদি ফলো করে থাকেন, তাহলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। খুব সহজেই তৈরি করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন।